আসসালামু আলাইকুম। জাপান বাংলাদেশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি হামিদ আজাদ জাপানের সেন্দাই থেকে বলছি। জাপানে যারা স্টুডেন্ট ভিসায় আসে তারা নিজের টিউশন ফি কি নিজে ম্যানেজ করতে পারে কিনা। আপনারা সবাই জানেন জাপানে কিন্তু 28 ঘন্টা বৈধভাবে জব করতে পারে স্টুডেন্টরা। এই 28 ঘন্টা জব করে নিজের খরচ সহ আসলে কি টিউশন ফি ম্যানেজ করা সম্ভব? আজকে আপনাদের সাথে যে তথ্যগুলো আমি শেয়ার করব, এই তথ্যগুলো আমার মনে হয় আজ পর্যন্ত আপনারা কোনো জায়গা থেকে পাননি বা আপনাকে কেউ বলেও নি। আজকে যে ভিডিওটা করব, বিশেষ করে যারা নতুন জাপানে আসতেছেন বা জাপানে আসার পরিকল্পনা করতেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনারা জানেন আমি কিন্তু বাস্তব তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরি। আবেগ নিয়ে খেলা কিন্তু আমি করি না, আর আবেগ নিয়ে খেলা করতে আমি পছন্দও করি না। জাপানের কঠিন বাস্তবটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো টিউশন ফি নিয়ে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। অনুরোধ রইল, এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন। অনেকে আমার ভিডিও দেখে আমি দেখছি, বাট সাবস্ক্রাইব করে না, লাইক করে না, কমেন্ট করে না, যেটা খুবই দুঃখজনক। আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে আমি মনে হয় না আর ভিডিও বানাতে পারবো। এবার আসি মূল আলোচনায়। জাপানে অন্ততপক্ষে আপনাকে কিন্তু 4 বছর অথবা 3 বছর লেখাপড়া করে তারপরে কিন্তু জব ভিসাতে যেতে হবে। আর আপনি যদি ইউনিভার্সিটিতে পড়েন সেক্ষেত্রে মোটামুটি আপনার 5.5 বছর থেকে 6 বছর সময় লাগবে জব ভিসাতে যেতে, কারণ ইউনিভার্সিটির কোর্স সাধারণত 4 বছরের হয়ে থাকে। আর যদি সেনমন করেন সেক্ষেত্রে 2 বছর আছে, 3 বছর আছে, যেটা আপনার জন্য ভালো হবে সেটা আপনি করতে পারবেন। এখন টিউশন ফি আপনি ম্যানেজ করতে পারবেন কি পারবেন না, এই কথাটা জানার আগে আপনাকে আরো কিছু বিষয় জানতে হবে। আপনি আসলে জাপানে কোন সেশনে আসতেছেন, এটা হচ্ছে বড় একটা বিষয়। আপনি যদি এপ্রিল সেশনে আসেন নিহঙ্গ গাক্কোতে, তাহলে আপনার কোর্সের মেয়াদ হবে 2 বছর। আপনি যদি জুলাই সেশনে জাপানে আসেন সেক্ষেত্রে আপনার কোর্সের মেয়াদ হবে সম্ভবত 20 মাস থেকে 21 মাস। আপনি যদি অক্টোবর সেশনে আসেন সেক্ষেত্রে আপনার কোর্সের মেয়াদ হবে 18 মাস। আর আপনি যদি জানুয়ারি সেশনে আসেন তাহলে আপনার কোর্সের মেয়াদ হবে 15 মাস। এখানে অনেক কিছু পার্থক্য তৈরি করে দেয়, কারণ বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু 1 বছরের টিউশন ফি দিয়ে আসে। আর নিহঙ্গ গাক্কোতে সাধারণত 6 থেকে 7.5 লাখ টাকার ভিতরে কিন্তু সাধারণত টিউশন ফি হয়ে থাকে, মানে এর কাছাকাছি বা এইরকমটাই সাধারণত হয়ে থাকে। এখন আপনি যদি এপ্রিল সেশনে আসেন তাহলে আপনার কোর্স কিন্তু 2 বছর, ভালো করে বুঝবেন। আপনি 1 বছরেরটা দিয়ে আসতেছেন, আরো 1 বছরের টিউশন ফি কিন্তু আপনাকে দিতে হবে। আর আপনি যদি জানুয়ারিতে আসেন সেক্ষেত্রে আপনি 1 বছরেরটা দিয়ে আসতেছেন আর হয়তোবা 3 মাসেরটা আপনাকে দিতে হবে। অনেক স্কুল আছে এই 15 মাসেরটা একবারে নিয়ে নেয়, সেক্ষেত্রে তার নিহঙ্গ গাক্কোর টিউশন ফি নিয়ে আর কোনো ধরনের সমস্যা হয় না। এখন আপনাদেরকে আমি একটা এভারেজ করে একটা হিসাব দিই। ধরেন আপনি এপ্রিল সেশনেও না, জানুয়ারি সেশনেও না, আপনি মাঝামাঝি একটা বিষয় ধরেন, সেটা হচ্ছে অক্টোবর অথবা জুলাই সেশন। এখন অক্টোবর সেশনে 18 মাসের কোর্স, আপনি যদি 1 বছরের টিউশন ফি দিয়ে আসেন তাহলে কিন্তু আপনাকে আরো 6 মাসের টিউশন ফি দিতে হবে। এখন 7 লক্ষ টাকা যদি আপনার নিহঙ্গ গাক্কোর টিউশন ফি হয়ে থাকে 1 বছরে, তাহলে আরো 6 মাসের দিতে হলে আপনাকে আরো 3.5 লক্ষ টাকার প্রয়োজন। এখন জাপানে এসে আপনি কি সাথে সাথে কাজ পেয়ে যাবেন? আমার তো মনে হয় না যে আপনি সাথে সাথে কাজ পাবেন। আপনি যদি একটু ভিতরের সিটিতে আসেন তাহলে মোটামুটি আপনার 2 থেকে 3 মাস কাজ পাইতে সময় লাগবে। ভাগ্য ভালো থাকলে আপনি কাজ পেয়ে যেতে পারেন। আপনি যদি শহরের ভিতরেও আসেন তারপরে মোটামুটি আপনার 1 মাস কাজ পেতে সময় লাগবে, অথবা 15 বা 20 দিন সময় লাগবে। তো আমি এভারেজ করে ধরে নিলাম যে আপনার 1 থেকে 1.5 মাস সময় লাগবে। আপনি আসছেন 18 মাসের কোর্সে, আপনার জব পাইতে সময় লাগতেছে 1.5 মাস, তাহলে আপনার হাতে থাকতেছে মোটামুটি 17 মাস বা 16 মাস আমি ধরে নিলাম। এই 16 মাসে আপনি কত টাকা আসলে ইনকাম করতে পারবেন? একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, আপনি যদি জাপানে বৈধভাবে 28 ঘন্টা জব করেন সেক্ষেত্রে 1,10,000 থেকে শুরু করে মোটামুটি 1.5 লক্ষ টাকার ভিতরে আপনি ইনকাম করতে পারবেন। এটা টোকিও থেকে শুরু করে যে কোনো সিটিতে আমি বলতেছি সর্বনিম্ন আপনি 1,10,000 ইনকাম করতে পারবেন, আর সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা মতো ইনকাম করতে পারবেন
কোনো কোনো জায়গায় বেশি হতে পারে, কোনো কোনো জায়গায় কমও হতে পারে, বা কোনো কোনো জায়গাতে আপনি কাজ করলে তারা আপনার 28 ঘন্টা থেকে বেশি কাজ দিবে। এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না, কিন্তু আমাকে একটা মাঝামাঝি ধরতে হবে। আমি ধরে নিলাম আপনি 1,30,000 টাকা ইনকাম করতে পারবেন। এখন আপনার খাওয়া থাকা দিয়ে যদি মোটামুটি 60 থেকে 70,000 টাকা খরচ হয়, তাহলে আপনার কাছে থাকতেছে মোটামুটি আর 60 থেকে 70,000। তো 60,000 বা 70,000 টাকায় আমি ধরলাম যে 70,000 আপনার প্রতি মাসে সেভিং হচ্ছে। এখন আপনার হাতে কিন্তু 16 মাস আছে, কারণ 2 মাস আপনার জব পাইতে সময় লাগবে। এখন 16 দিয়ে যদি আমি 70 গুণ করি, তাহলে মোটামুটি আসতেছে 11 লক্ষ টাকা প্লাস। এখন আপনি বাংলাদেশ থেকে কিন্তু 1 বছরের টিউশন ফি দিয়ে আসছেন 7 লক্ষ টাকা, আর এখানে এসে আরো 6 মাসের টিউশন ফি আপনাকে দিতে হবে। তো মোটামুটি সেখানে কিন্তু 3.5 লক্ষ টাকা আপনার খরচ হবে। যেহেতু আপনার টিউশন ফি 7 লক্ষ টাকা, সেক্ষেত্রে 3.5 লক্ষ টাকা আপনার পরবর্তী 6 মাসের জন্য দিতে হবে। এখন 3.5 লক্ষ না, আমি মোটামুটি 4 লক্ষ টাকাই ধরলাম। তাহলে 11 লক্ষ থেকে যদি আমি 4 লক্ষ টাকা মাইনাস করি, তাহলে কিন্তু আপনার থাকতেছে 7 লক্ষ টাকা। এই 7 লক্ষ টাকা এখন আপনি কি করবেন? আপনি কি দেশে পাঠিয়ে দিবেন? ভাবতেছেন তো ভাই, আপনি যে হিসাবটা দিলেন 1 বছরে তো আমি 7 লক্ষ টাকা মোটামুটি ইনকাম করতে পারবো, আর যদি হ্যান্ড ক্যাশ একটা পেয়ে যাই তাহলে তো তার থেকে ডাবল ইনকাম করতে পারবো। হ্যাঁ, আপনি পারবেন। এখন আরো একটা হিসাব রয়েছে। আপনি যখন নিহঙ্গ বাক্য শেষ করবেন, তখন তো আপনাকে অবশ্যই সেনমন করতে হবে, অথবা আপনাকে ইউনিভার্সিটিতে পড়তে হবে। এখন আমি যদি সেনমনের কথাই বলি, যে কোনো একটা সেনমন গাক্যতে ভর্তি হতে হলে অন্তত পক্ষে তাদের 1 বছরের টিউশন ফি হয়ে থাকে 10 লক্ষ থেকে শুরু করে 12 লক্ষ টাকা, কম বেশি হতে পারে। এখন 8-9 লক্ষ টাকা দিয়েও আপনি পাইতে পারেন, বা 7 লক্ষ টাকা দিয়েও আপনি পাইতে পারেন যে তাদের বছরের টিউশন ফি 7 লক্ষ টাকা। এখন আমি ওইটা হিসাব করব না, আমি ধরে নিলাম যে আপনার 10 লক্ষ টাকা টিউশন ফি আপনার ওই সেনমন গাক্যতে। আর যদি আপনি ইউনিভার্সিটিতে পড়তে চান, সেক্ষেত্রে অন্তত পক্ষে 10 লক্ষ বা 12 লক্ষ টাকা প্লাস সাধারণত হয়ে থাকে। এখন ইউনিভার্সিটি হিসাব করে আপনি কথার কথা আপনার পাশে হয়তো বা ইউনিভার্সিটি পাই যাইতে পারেন ভালো বা মোটামুটি দিক থেকে, সেখানে হয়তো বা একটু টিউশন ফি কম আছে, বা আপনি স্কলারশিপ পাইলেন, ঠিক আছে। যদি আপনার N2 সার্টিফিকেট থাকে, অনেক স্কুলে কিন্তু আপনি ইউনিভার্সিটিতে আপনি স্কলারশিপ পাবেন। এখন ওইসব হিসাব আমি করতে যাব না, আমি সঠিকভাবে সোজা রাস্তায় যাব। এখন 10 লক্ষ টাকা আপনার টিউশন ফি, আপনি জমাইছেন কত টাকা? 7 লক্ষ টাকা। দিন শেষে দেখবেন এই 7 লক্ষ টাকাও থাকবে না, আরো কমে আসবে। এটাই বাস্তব, ঠিক আছে। এখন আপনার প্রয়োজন 10 লক্ষ টাকা, আপনার আছে হলো 7 লক্ষ টাকা। তাহলে বাকি 3 লক্ষ টাকা আপনি কোন জায়গা থেকে পাবেন? এতক্ষণ তো আমি বললাম যারা অক্টোবর সেশনে আসবেন। এখন যদি আমি জানুয়ারিতে ধরি, জানুয়ারিরা কিন্তু মোটামুটি 15 মাস সময় পাবে তাদের নিহঙ্গ গাক্যতে। এখন অনেকে চিন্তা করতে পারেন যে আমি অক্টোবরে আসবো না, জানুয়ারিতে আসবো। হিসাব কিন্তু ওই একই। আপনি 2 বছর আগে আসলে 2 বছর আগে থেকে ইনকাম করতেছেন, আপনি 2 বছর পরে আসলে 2 বছর পরে থেকে ইনকাম করতেছেন, বা আপনি 1 বছর আগে আসলে 1 বছর থেকে ইনকাম করতেছেন। তো হিসাব কিন্তু ওই একই। আমি জাস্ট আপনাদেরকে একটা ধরে আর কি হিসাব করলাম। এখন বাকি যে 3 লক্ষ টাকা থাকতেছে, এটা পাবেন কোথায়? একে চুরি করতে হবে নাকি? হ্যাঁ, এখানেই মূলত খেলাটা। জাপানে কখনোই 28 ঘন্টা জব করে কোনো স্টুডেন্ট টিকে থাকতে পারে না। এটা অতি বাস্তব কথা। এটা মানেন বা না মানেন, জাপানে 28 ঘন্টা জব করে কেউ টিকে থাকতে পারে না। আপনি 6 মাস আগে হোক বা 6 মাস পরে হোক, আপনাকে হ্যান্ড ক্যাশ করতেই হবে। এটাই বাস্তব, আপনাকে হ্যান্ড ক্যাশ করতেই হবে। এখন আপনি হয়তো বলতে পারেন যে ভাই, আমি তো 2-3 মাস ধরে জাপানে আছি, কাজই পাইতেছি না, হ্যান্ড ক্যাশ পাবো কিভাবে? যদি আপনি হ্যান্ড ক্যাশ না পান, তাহলে প্রয়োজনের তাগিদে আপনাকে সিস্টেম উল্টাইতে হবে। কিভাবে উল্টাইতে হবে? অনেকে যেটা করে সেটা হচ্ছে তারা 2টা ব্যাংক অ্যাকাউন্ট খোলে, 2টা ব্যাংক অ্যাকাউন্ট খুলে জব করে। এই ব্যাংকে 28 ঘন্টা, ওই ব্যাংকে 28 ঘন্টা, 28 56 ঘন্টা। ভাই, যখন দেখতেছেন যে আপনার টিউশন ফির প্রয়োজন হচ্ছে, তখন আপনি আর রুলস রেগুলেশন কি আছে না আছে এগুলো আপনি মানতে যাবেন না, বা এটা আসলে কেউ মানে না। মানে যে যতই পণ্ডিত হোক না কেন, যদি তার ফ্যামিলি অবস্থা ভালো না থাকে,
বাংলাদেশ থেকে কিন্তু কেউ টাকা নিয়ে আসতে চায় না। ভবিষ্যৎ হাতে গোনা কয়েকজন বাংলাদেশ থেকে টাকা নিয়ে আসে, তাছাড়া কিন্তু সবাই কিন্তু এখান থেকেই এই টাকাটা ম্যানেজ করে। যেভাবে হোক তারা হয় হ্যান্ড ক্যাশ খোঁজে, হ্যান্ড ক্যাশে কাজ করে, অথবা এই দুই ব্যাংকে কাজ করে মোটামুটি তাদের টিউশন ফিটা ম্যানেজ করে। রিসেন্টলি একটা ভাইয়ের সাথে আমার কথা হলো, সে আমারে বলতেছে যে ভাই আমার নিহঙ্গ শেষ, সামনে আমি সেনমনে ভর্তি হব, আমার এখন 10 লক্ষ টাকা টিউশন ফি প্রয়োজন। এই 10 লক্ষ টাকা আমার কাছে এখন নাই, আমি এখন রাত দিন জব করতেছি। আমারে বলতেছে আমি 3 দিন বাসায় যাইনি। জাপানের বাস্তবতাটা অনেক কঠিন। একটা কথা আছে না, ওই যে চকচক করলে শোনা হয় না, তো জাপানের বিষয়টা আসলে ওই রকম, যে বাইরে থেকে জাপানটাকে চকচকে মনে হয়, কিন্তু জাপানের ভিতরে আসলে আপনাকে অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হয়। আর আপনি যদি ত্যাগ স্বীকার করতে পারেন, দিন শেষে ভালো লেখাপড়া শেষ করে ভালো একটা পজিশনে আপনি যেতে পারবেন, অনেক ভালো পজিশনে আপনি যেতে পারবেন। কিন্তু আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে অন্ততপক্ষে 5টা থেকে 6টা বছর। যেহেতু আপনাকে জাপানে টিকে থাকতে হবে, সেক্ষেত্রে আপনাকে অতিরিক্ত কাজ করে সেই টিউশন ফিটা ম্যানেজ করতে হবে। কারণ আমি যদি একটা পার্সেন্টেজ করি যে 90% অথবা 95% বাংলাদেশি স্টুডেন্টরা কিন্তু বাংলাদেশ থেকে টাকা নিয়ে আসে না, তারা কিন্তু এই জাপান থেকেই তাদের টিউশন ফিটা ম্যানেজ করে। অনেকে এটা করে যে তাদের হয়তো বা 2 লক্ষ বা 3 লক্ষ টাকা শর্ট আছে, তারা বিভিন্ন ভাই ব্রাদার বা বন্ধুদের কাছ থেকে মোটামুটি 2-3 লক্ষ টাকা হাওলাত নেয়, নিয়ে তাদের টিউশন ফিটা দেয়, পরবর্তীতে জব করে তাদের টাকা ফেরত দিয়ে দেয়। এইভাবে আসলে চলে যাবে, এইভাবে চলে যাবে, আপনি বাধার সম্মুখীন হবেন না। বাধার সম্মুখীন যদি হন, আল্লাহর রহমতে আপনি উত্তরে যাইতে পারবেন, কোনো সমস্যা না। সুতরাং যারা প্রশ্ন করেন যে জাপানে এসে টিউশন ফি আসলে দেওয়া যাবে কিনা, নিজের খরচ চালানো যাবে কিনা, হ্যাঁ চালানো যাবে। এখন আপনারা হয়তো বা আরেকটা প্রশ্ন করতে পারেন যে ভাই আমি তো নিজের খরচ নিজে চালাইলাম, টিউশন ফি ম্যানেজ করলাম, তাহলে এখন বাড়িতে পাঠাবো কি? ওই যে একটা কথা বললাম, হ্যান্ড ক্যাশ, এইটা না করলে বাড়িতে টাকা পাঠানো আসলে সম্ভব না। এটা বাস্তব ভাই, অতি বাস্তব কথা। এর থেকে আর বাস্তব কথা আমার মনে হয় না যে আপনারা শুনছেন। হয়তোবা আমার কথাগুলো অন্যরকম, তাই ভাবতেছেন যে ভাই কি বলতেছে, এটা বাস্তব, বুঝতে পারছেন? সুতরাং লেখাপড়া জাপানে যদি এসে করেন, টিউশন ফি নিয়ে আটকাবেন না, যেভাবে হোক আপনি টিউশন ফি দিতে পারবেন। আর যত পরিশ্রম করবেন আপনি, তত ইনকাম করতে পারবেন, সেইভাবে দেশে টাকা পাঠাইতে পারবেন। এটাই হচ্ছে বাস্তব কথা। এখন বলতে পারেন যে ভাই অতিরিক্ত কাজ করলে সমস্যা হবে কি হবে না। এখন অনেকে ধরা খায়, অনেকে ধরা খায় না, অনেকের ভাগ্য ভালো থাকে, অনেকের ভাগ্য খারাপ থাকে, ঠিক আছে? তো এইটা আসলে ভাগ্যের উপরে নির্ভর করে। তারপরেও আল্লাহর রহমতে জাপানে কেউ আটকায় থাকে না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।